তো চ্যাম্পিয়ন্স লিগের মোটামুটি কোন কোন টিম নেক্সট সিজন কোয়ালিফাই করছে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে কারা কম্পিট করবে, সেটা আমরা লাস্ট গেম উইকের পর দেখতে পেয়েছি, অর্থাৎ ফাইনাল গেম উইক প্রিমিয়ার লিগে। সেখানে হচ্ছে মেন ড্রামা ছিল, যেখানে কিনা একটা নয় দুটো নয় একেবারে 4 থেকে 5টা টিম টপ থ্রি তার জন্য, যে টপ থ্রি অর্থাৎ ফার্স্ট সেকেন্ডের পর যে চারটে যে ফিফথ স্পট অব্দি সেই স্পটের জন্য মারপিট করছিল। এবং তাদের মধ্যে অনেকেই ছিল যারা হচ্ছে ডাইরেক্ট কোয়ালিফাই করতো একেবারে ম্যাচ জিতলে, যেমন ধরুন চেলসি এবং তার পাশাপাশি নটিংহ্যাম ফরেস্ট। তো যাই হোক, সেই সব নিয়ে আমরা পরে আসছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রিমিয়ার লিগে এই সিজন 6টা টিম একেবারে ডাইরেক্ট কোয়ালিফাই করছে চ্যাম্পিয়ন্স লিগ নেক্সট সিজনের জন্য, যেটা কিনা ফার্স্ট ইন দ্য হিস্ট্রি, অর্থাৎ তাদের এর আগে কখনো ডাইরেক্ট 6টা টিম কখনোই ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারেনি। তো সেই নিয়ে আমরা আসছি এবং তার পাশাপাশি বলতে চাই যে চ্যাম্পিয়ন্স লিগের এই যে প্রথম 5টা টিম, তারা কিন্তু কি বলবো যে প্রথম টপ 5-এ থাকার জন্যই কোয়ালিফাই করেছে, কিন্তু টটেনহ্যামের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা এবং টটেনহ্যামের গল্প আমরা আসবো। এবং শুরু করি যে আর্সেনালের মানে কি বলবো যে আর্সেনাল হচ্ছে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে, তার কারণে চ্যাম্পিয়ন্স লিগে ডাইরেক্ট কি বলবো যে প্রিমিয়ার লিগের ডাইরেক্ট 6টা টিম কি করে তার সাথে চান্স পাওয়ার যে রিলেশন, অর্থাৎ দুটো একসাথে জড়িত, সেটা কি করে তোর কি মনে হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেহেতু প্রিমিয়ার লিগকে কিন্তু টপ 5 লিগ থাকা সত্ত্বেও কিন্তু গতবার যদি আমরা দেখি তো সেখানে কিন্তু টোটাল 5টা টিম কোয়ালিফাই করেনি, তারা কিন্তু টপ 4ই কোয়ালিফাই করেছিল। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আর্সেনাল যেহেতু সেমিফাইনালে কোয়ালিফাই করে ইউসিএল এর, তো সেই কারণে একটা স্পট কিন্তু তারা অটোমেটিক্যালি সিকিওর করে নেয় ইউসিএল এর পরবর্তী সিজন খেলার জন্য। তো যে কারণে প্রিমিয়ার লিগ থেকে টোটাল 5টা টিম অটো কোয়ালিফাই হয়, মানে তোমার ইয়ে হিসাবে, র্যাঙ্ক হিসাবে। আর 6 নম্বর টিম হিসাবে টটেনহাম আসে হচ্ছে ইউইএল জেতার সুবাদে। তো ইউইএল মানে ইউরোপা লিগ আমরা হ্যাঁ, দেখেছি টটেনহাম জেতে হ্যাঁ। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে, তো সেই সুবাদে তারা কিন্তু টপ 6 মানে 6 নম্বর দল হিসেবে প্রিমিয়ার লিগ থেকে তারা কিন্তু ইউসিএল খেলতে যেতে পারবে। তো এই হচ্ছে টোটাল যে, এবার যদি 6টা টিম যদি আমরা পরপর দেখি তো লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল এবং টটেনহ্যাম, একদম এই টোটাল 6টা টিম আমরা দেখি যে প্রিমিয়ার লিগ থেকে কিন্তু তারা কোয়ালিফাই করে ইউসিএল এর জন্য। একদম। তো হ্যাঁ, তো লাস্ট ম্যাচ ডেতেই কিন্তু লাস্ট যে 3টে স্পট সেটা কিন্তু ডিসাইড হয়। তো সেটা গতকাল ছিল, তো সেই বিষয়ে হ্যাঁ, বল। অবভিয়াসলি। তো লিভারপুল কিন্তু ম্যাচের শেষ, লিভারপুল এবং আর্সেনাল কিন্তু এই লাস্ট ম্যাচ অব্দি ওয়েট করতে হয়নি তাদের। তো তারা কিন্তু বিশেষ করে লিভারপুল যে এপ্রিলের শেষেই, অর্থাৎ তারা যে ম্যাচ জেতে এবং তার পাশাপাশি দুটো ম্যাচ বাকি থাকতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়, তার কারণে হচ্ছে তারা ডাইরেক্ট কোয়ালিফাই সবার আগে পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই যে আর্সেনাল কিন্তু সেকেন্ড স্পটে থাকে, যেহেতু থার্ড স্পটের সাথে আর্সেনালের পয়েন্ট গ্যাপ অনেকটাই বেশি, তো আর্সেনাল থার্ডে যাওয়ার কোনো প্রশ্নই উঠতো না লাস্ট দু গেমে হারলেও। তো সেক্ষেত্রে আর্সেনাল কি হয় যে আর্সেনাল ডাইরেক্ট তারপরে হচ্ছে কোয়ালিফাই করে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই ম্যানচেস্টার সিটি গেম উইক 37, অর্থাৎ গত গেম উইকের আগে গেম উইকে কিন্তু একটা দারুণ পারফরমেন্স দেয়, যার সুবাদে তারা একেবারে যে ফিফথ স্পট থেকে একেবারে থার্ড স্পটে উঠে আসে, ফিফথ নয় সিক্স স্পট থেকে। তো গতকাল ম্যাচটাও যদি তারা জিততো তাহলে হচ্ছে একেবারে কোয়ালিফাই মানে কি বলবো যে স্পট সিকিউর করে নিত নিজেদের, এবং সেটাই করেছে তারা গতকাল ম্যাচে জিতেছে এবং ফুলহ্যামের এগেনস্টে, এবং তার পাশাপাশি নিজেদের থার্ড স্পট ক্লিয়ার করে নিয়েছে। এরপর আমরা দেখতে পাই চেলসি এবং নটিংহ্যাম ফরেস্টের যে হাড্ডাহাড্ডি ম্যাচ, অর্থাৎ যে জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে, এরকম একটা ম্যাচ, তাই না? Exactly. যেখানে কিনা চেলসি জঘন্যতম খেলা পারফরমেন্স দেওয়া সত্ত্বেও 1-0 জিতে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে টপ 3-তে উঠে যায়, অর্থাৎ টপ 3-তে বলছি, টপ 4-এ উঠে যায় এবং ফোর্থ স্পট নিজের সিকিউর করে নেয়, যেখানে কিনা তারা নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগ আবার ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা এরপরে দেখি যে নিউক্যাসল কিন্তু গত ম্যাচে এভারটনের এগেনস্টে হেরে যাওয়া সত্ত্বেও নটিংহ্যাম ফরেস্ট যদি ড্র করতো তাহলেও কিন্তু নিউক্যাসল মোস্ট প্রবলি, নটিংহ্যাম ফরেস্ট যদি ড্র করতো গতকালের ম্যাচ, তাহলে চেলসি নটিংহ্যাম দুজনেই উঠে যেত, সেক্ষেত্রে নিউক্যাসল কিন্তু এলিমিনেটেড হয়ে যেত। কিন্তু যেহেতু নটিংহ্যাম হারে 1-0, তো সেক্ষেত্রে নিউক্যাসল গত ম্যাচ হারার সত্ত্বেও ফিফথ লাস্ট স্পট নিজেদের ক্লেম করে নেয়। এবং তার পাশাপাশি এই কটা টিম, এই 5টা টিম, তারা হচ্ছে কি বলবো যে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করেছে। এবং তার পাশাপাশি টটেনহ্যাম কালকে জাস্ট চিল করছিল, মানে 4-1 হেরেছে কালকে, হ্যাঁ 4-1 হেরেছে তার সাথে ব্রাইটনের কাছে, বাট ডাজন্ট ম্যাটার, কি কোনো লাভই নেই, কোনো ঝাড়ুক জিতুক কোনো ব্যাপার না, তারা অলরেডি বসে আছে। হ্যাঁ, কিছু একদম। এক্স্যাক্টলি। তো বল। হ্যাঁ, তো টটেনহামের ব্যাপারটা আমরা দেখলাম আগের দিনকে যে 4-1 গোলে হেরে, আই থিঙ্ক টটেনহামের ইয়ে ছিল বোধহয়, হোম ম্যাচ ছিল আই থিঙ্ক। হ্যাঁ, 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 তো স্যার। হ্যাঁ, তো সেই জন্য সেখানে এবার হোমের মধ্যে ম্যাচ হারলেও কি জিতলেও কি একদম এমনি তারা কি বলে প্রিমিয়ার লিগে একেবারে তলা নিতে পারে, একদম। রিলিগেশন জোনের এক নম্বর পজিশন আগে, মানে 17 নম্বর পজিশনে শেষ করে। তো সেখানে তাদের কিছু যায় আসে না, কারণ তারা অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের স্পট সিকিউর করে নেয়। খুব প্যাথেটিক ভাবে খুব একটা জিনিস ঘটে। নির্লজ্জ তো একটা যাই ব্যাপার, হোক, তাই না? তো হ্যাঁ, এক্স্যাক্টলি এটা খুব বিরক্তিকর একটা জিনিস যেটা লাগলো। তো যাই হোক, পরবর্তীকালে টটেনহাম কিরকম টিম তৈরি করে, তার উপর তারা চ্যাম্পিয়ন্স লিগ কেমন খেলে সেটা দেখতে পাবো। অ্যাটলিস্ট টটেনহামের জন্য যদি আমি বলি, তো সেক্ষেত্রে কিন্তু
তারা কিন্তু সিজনের শুরুটা কিন্তু খুব একটা খারাপ করেনি, কারণ তারা কিন্তু সিজনের শুরুর দিকে কিন্তু টপ 5 স্পটের জন্য একেবারে ভালোভাবে লড়ছিল। তো সেক্ষেত্রে হঠাৎ করে তাদের যে কিছু মেন প্লেয়ারের ইনজুরি চলে আসে, যেটা কিনা খুব বড়ভাবে এফেক্ট ফেলে তাদের পুরো টিমের মধ্যে। তো তার মধ্যে যে মেন ইনজুরিটা যদি আমরা বলি, সেটা হচ্ছে ভিকারিওর ইনজুরি, তাদের মেন গোলকিপার। একদম। তো সেইটা যখন হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু টটেনহামের পুরো স্কোয়াডের পুরো ফর্ম ডাউন হয়ে যায়, এবং তার সাথে সাথে তারা একেবারে তলানিতে ফিনিশ করে। একদম। তো টটেনহামের বিষয় এটুকুই বলার। আর আরেকটা যেটা বড় ম্যাচ কালকে ছিল, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। তো এই ম্যাচটার উপর কিন্তু অ্যাস্টন ভিলার কোয়ালিফিকেশন জড়িয়েছিল যে ইউসিএল এ। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাস্টন ভিলা ম্যাচটা হেরে যায় 2-0 বলে। তার প্রথম বড় কারণ যেটা, সেটা হচ্ছে দিবুর রেড কার্ড, অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেজের যে একটা বিচ্ছিরি রকম আমরা দেখতে পারি, একটা শোল্ডার ট্যাকেল ছিল, যেটা একটা বিচ্ছিরি ব্যাক পাস থেকে আসে, ক্লামসি ছিল ব্যাক পাসটা। তো যে কারণে ওখানেই তারা ম্যাচটা মোটামুটি হেরে যায় বলা যেতে পারে, এবং 2-0 গোলে অ্যাস্টন ভিলা ম্যাচটা হেরে যাওয়ায় তারা কিন্তু ইউসিএল এ কোয়ালিফাই না করতে পারলো, ইউইএল এ কিন্তু তারা খেলবে পরবর্তী সিজনে। তো এটা একটা অ্যাস্টন ভিলার জন্য বাজে ডিসিশন বা কিছু বলতে পারি, কারণ তাদের একটা গোলও ডিসালাও হয়েছিল এই ম্যাচটাতে। ওই ম্যাচটা যদি তারা ওই গোলটাও পেতো, তাহলেও হয়তো অন্যরকম কিছু হলেও হতে পারতো। তো যাই হোক, তো এই সমস্ত অনেক কিছুই ঘটেছে। হ্যাঁ, তো অ্যাস্টন ভিলার পাশাপাশি আরেকটা টিম কিন্তু ইউরোপা লিগে চান্স পেয়েছে, সেটা হচ্ছে বলতে হবে যে ক্রিস্টাল প্যালেস কিন্তু নিজেদের হিস্ট্রিতে প্রথমবার একটা ইউরোপিয়ান কম্পিটিশনে চান্স পাচ্ছে, অর্থাৎ খেলার চান্স পাচ্ছে। তো এটা কিন্তু তাদের কাছে খুবই একটা মানে কি বলবো যে একটা গর্বের ব্যাপার। এবং তার পাশাপাশি আমরা জানি যে এবছর ক্রিস্টাল প্যালেস কিরকম পারফরমেন্স দিয়েছে। অ্যাস্টন ভিলা যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, তার কারণে কিন্তু অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগে এসেছিল, কিন্তু ক্রিস্টাল প্যালেস কোথা থেকে ঠেলে উঠে ইউইএল এ কোয়ালিফাই করে গেল, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর তার পাশাপাশি ক্রিস্টাল প্যালেস কিন্তু আমরা লাস্ট যেটা দেখলাম যে এফএ কাপ এবছরের চ্যাম্পিয়ন। তো ক্রিস্টাল প্যালেসের একটা দারুণ আমরা ফিউচার দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি তাদের নিজেদের মানে কি বলবো যে একটা স্টেজও চলে এসেছে, কারণ তারা নেক্সট সিজন ইউরোপা লিগে কম্পিট করার চেষ্টা করবে। আচ্ছা, হ্যাঁ। তো বাকি যে কটা টিম আমরা ক্রিস্টাল প্যালেসের আরেকটা যেটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ক্রিস্টাল প্যালেসের একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে ডিন হেন্ডারসনের যে ফর্মটা ভাই। ডিন হেন্ডারসনের একটা যে প্রপার গোলকিপারের দরকার হয় কোনো টাইটেল ডিসাইডিং বা কোনো বড় কম্পিটিশনে কম্পিট করার জন্য, সেটা কিন্তু ডিন হেন্ডারসন দেখিয়ে দিয়েছে, বা ক্রিস্টাল প্যালেস ম্যানেজমেন্ট দেখিয়ে দিয়েছে। তো যে কারণে ক্রিস্টাল প্যালেসের কিন্তু ভালো একটা চান্স রয়েছে ভালো পারফরমেন্স করার পরবর্তী সিজনে। এবং এর সাথে সাথে যদি আরেকটা টিমের কথা বলি, সেটা হচ্ছে নটিংহ্যাম ফরেস্ট। নটিংহ্যাম ফরেস্ট, হ্যাঁ, তো নটিংহ্যাম ফরেস্ট কিন্তু 7th পজিশনে ফিনিশ করে। ম্যাচটা চেলসির সাথে হারে ঠিকই, কিন্তু তারা কিন্তু 7th পজিশনে ফিনিশ করে, এবং তারা কিন্তু ইউএফা কনফারেন্স লিগের জন্য কিন্তু নিজেদের প্রস্তুত করে নিতে পারে, মানে অর্থাৎ নিজেদের স্পট সিকিউর করে নেয়। তো কনফারেন্স লিগও কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কম্পিটিশনের মধ্যেই পড়ে। তো সুতরাং ফরেস্ট যেহেতু অনেক দিন পরে আর কি ইউরোপিয়ান কম্পিটিশন খেলবে, তারা মানে চ্যাম্পিয়ন্স লিগের দুবারের উইনার, তো একটা বড় টিম আমরা দেখি। তো ফরেস্ট এবার দেখা যাক কি করতে পারে, কারণ ফরেস্ট কিন্তু সিজনের শুরুটা কিন্তু যথেষ্ট ভালো করেছিল, লাস্টের দিকে কিন্তু তারা কিন্তু একটু দেরিয়ে গেছে। তো যে কারণে তারা ইউসিএল স্পটটা সিকিউর করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও তারা কনফারেন্স লিগ খেলবে। তো এবার সেরকম ভাবে দেখা যাক। অ্যাকচুয়ালি আমি নিজে একজন ফরেস্ট ফ্যান, তো আমার মতে অ্যাকচুয়ালি ডাইরেক্ট একজন মানে কি বলবো ডাইরেক্ট একটা এরকম বড় স্টেজে যাওয়ার থেকে আস্তে আস্তে ব্রিক বাই ব্রিক নিজের টিমটাকে বানায় এবং বানানো, এবং তার পাশাপাশি যে কনফারেন্স আজকে কনফারেন্স লিগ, তার পাশাপাশি মানে আমরা কিন্তু ভাবতে পারি যে 2 থেকে 3 সিজন আগে নাকি ফরেস্ট কত বছর পর জাস্ট প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছিল, ঠিক আছে। তো সেখান থেকে আজকে এত সুন্দর যে কোয়ালিফাই করেছে কনফারেন্স লিগে, নেক্সট সিজন আশা করছি ইউরোপা লিগে কোয়ালিফাই করবে, এবং তার পাশাপাশি আস্তে আস্তে নিজের ফর্ম ধরতে শুরু করবে। তো একটা ছোট টিম বা একটা কি বলবো যে যারা হচ্ছে রেলিগেশন ব্যাটেল লাগে সেই রকম টিম হওয়ার কারণে এই জিনিসটা খুবই একটা কি বলবো যে দেখতে একটা স্যাটিসফাইং ব্যাপার, তাই না? বড় অ্যাচিভমেন্ট, একদম অ্যাচিভমেন্ট অবশ্যই। নুনো এসপেসিতো দারুণ কিন্তু কোচ হিসাবে তার একটা ছিল, রিডেম্পশন আর্ক দেখতে পেয়েছি আমরা নটিংহ্যাম ফরেস্টের হয়ে। তো দারুণ একটা জিনিস আমরা দেখতে পাই নটিংহ্যাম ফরেস্টের জন্য। তো এই সাথে সাথে আমরা প্রিমিয়ার লিগের যে পুরো 6টা টিম কোয়ালিফাই করে, কেন করে, কি কারণে করে, কেন করে না, সেগুলো সবই আমরা দেখতে পেলাম। তো এরপরে আমরা ডাইরেক্ট দেখতে পাই তো টপ 5 লিগের মধ্যে, তো এবার আসি আমরা স্প্যানিশ লিগ অর্থাৎ লা লিগাতে, যেখানে আমরা জানি বার্সেলোনা কিন্তু 2 ম্যাচ আগেই নিজেদের টাইটেল সিকিউর করে নেয়, এবং বার্সেলোনা কিন্তু লা লিগা চ্যাম্পিয়ন হয়। এবং তার সাথে সাথে কি যেন বলে, বাকি যে 4টে টিম যারা কোয়ালিফাই করে, তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক ক্লাব এবং ভিলারিয়াল। তো এদের মধ্যে অতটাও কোনো ছিল না,
মানে যে লাস্ট ম্যাচে যে কোয়ালিফাই করতে হবে এরকম কোনো সিনারিও ছিল না, কিন্তু তারা কিন্তু অটোমেটিক্যালি মোটামুটি খুব কমফোর্টেবলি যে মানে ইউসিএল এর জন্য কোয়ালিফাই করে যায়। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে এই লা লিগাতেও ব্যাপারটা সেম, যে বার্সেলোনা কিন্তু অলরেডি সেমিফাইনালে চলে যাওয়ার কারণ হচ্ছে ওদের 4টে টিমের বদলে 5টা টিম চান্স পায় কোয়ালিফাইয়ের জন্য, মানে নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগের জন্য। তো এটা হচ্ছে প্রিমিয়ার লিগের মধ্যে একটা কেস সিনারিও, যেখানে কিনা 4টের জায়গায় 5টা টিম অর্থাৎ 4-এর অধিক টিম নেক্সট সিজন খেলবে চ্যাম্পিয়ন্স লিগ। নেক্সট নেক্সট যদি দেখি তো বার্সেলোনা কিন্তু লাস্ট ম্যাচটা কিন্তু 3-0 বলে ম্যাচটা জেতে, যেখানে আমরা অ্যাথলেটিক ক্লাবের সাথে ম্যাচটা ছিল, এবং সেখানে লেভেনডস্কি কিন্তু একটা ব্রেস মারে। তো লেভেনডস্কি যথেষ্ট মানে যে খারাপ ফর্মটা চলছিল লেভেনডস্কি গত 3-4 ম্যাচ ধরে ইনজুরির পর বিশেষ করে, তো সেটা কিন্তু আমরা ব্রেক করতে দেখি। তো সেক্ষেত্রে এটা একটা বড় বিষয় লেভেনডস্কি ফর্মে ফিরে আসা বা হোয়াট এভার লাইক দ্যাট। আর হচ্ছে রিয়েল মাদ্রিদের কিন্তু আমরা দেখেছি এমবাপে কিন্তু এবারে পিচিচি অ্যাওয়ার্ড জেতে, যেটা লা লিগার জন্য একটা বড় কি যেন বলে বড় অ্যাওয়ার্ড, এবং তার সাথে সাথে এমবাপে কিন্তু ইউরোপের গোল্ডেন বুটও জেতে, যেটা হচ্ছে টোটাল এমবাপে 31 গোল করে গোল্ডেন বুট পায়, এবং গয়কারেসকে টপকে যায়। যদিও গয়কারেসের 39টা গোল ছিল, 39 গোল থাকা সত্ত্বেও তারা কিন্তু পেলো না, তার কারণ হচ্ছে গয়কারেসের লিগ অর্থাৎ কি যেন বলে, হ্যাঁ পর্তুগালের লিগ। তো সে কিন্তু টপ 5 লিগের মধ্যে নেই, তো সেক্ষেত্রে তাদের পয়েন্ট ডিডাক্ট হয়, কারণ হচ্ছে টপ 5 লিগের জন্য গোলের জন্য এক্স্যাক্টলি, হ্যাঁ গোল কোএফিসিয়েন্ট হচ্ছে তোর 2 করে, অর্থাৎ 1 গোলের জন্য 2 পয়েন্ট, এবং টপ 5 লিগের বাইরে হচ্ছে 1 গোলের জন্য 1.5 পয়েন্ট করে দেয়। তো দ্যাটস ওয়াই এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হতেও পারে যে কেন বেশি গোল করে গোল্ডেন বুট পেলো না। তো সেটা একটা বড় কারণ যে গয়কারেস না পেয়ে 39 গোল করেও এমবাপে 31 গোল করে কেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা পেলো ইউরোপে। তো এটা চলে গেল হচ্ছে আমাদের লা লিগার, আমরা টপ 5 ক্লাব দেখে নিলাম যে কারা কারা উঠেছে। এরপরে আসছে হচ্ছে ইটালির ব্যাপারটা তুই বল। ইটালিতে অনেক কিছু ঘটেছে। হ্যাঁ অবভিয়াসলি ইটালির ম্যাচে তো ইটালির লিগে তো আমরা সবার আগে দেখেছি যে নেপোলি আর ইন্টারের মধ্যে যে ম্যাচ, মানে ওদের হচ্ছে যে লাস্ট গেম উইকে যে ম্যাচটা ছিল নিজেদের আলাদা আলাদা, সেখানে কিন্তু নেপোলি হচ্ছে ম্যাচ জিতলেও বা ম্যাচ জিততেই হতো দুটো টিমকে, সেক্ষেত্রে নেপোলি অলরেডি 1 পয়েন্টের লিডে ছিল। তো সেক্ষেত্রে নেপোলি নিজের ম্যাচ জিতে এবং ইন্টারও নিজের ভালো পারফরমেন্স দেয় এবং ম্যাচ জিতে যায়, কিন্তু তা সত্ত্বেও নেপোলি কিন্তু কি হয় না, নেপোলি ম্যাচ জেতার কারণে ইন্টারের ম্যাচ জেতার কোনো ভ্যালু ছিল না। তো যাই হোক, নেপোলি হচ্ছে ম্যাচ জিতে যায় এবং তার পাশাপাশি নেপোলি হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যায় সিরিয়ার, এবং তারা হচ্ছে কোয়ালিফাই করে যায় সবার আগে ইটালি থেকে, এবং তার পাশাপাশি 1 পয়েন্টের ডিফারেন্সে চ্যাম্পিয়ন হয় ইন্টারের থেকে। তো রোমেলু লুকাকু আমরা ইন্টারে থাকাকালীন দেখেছি যে ইন্টারকে প্রতি সিজন আর কি লাস্টের দিকে যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো থাকতো সেখানে হচ্ছে গিয়ে কি হতো না, হারিয়ে দিত, মানে গোল এমন কিছু কনভার্ট করতে পারতো না, যার কারণে হচ্ছে ইন্টার হয়ে যেত। এই সিজন আমরা দেখলাম যে নেপোলি হয়ে এমন কিছু গোল ক্রিয়েট করলো যেখানে কিনা নেপোলি জিতে গেল, ইন্টার হেরে গেল। ঠিক আছে, মানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইন্টারের হারের জন্য লুকাকু দায়ী থাকছে এই প্রত্যেক সিজন। তো আমরা তার পাশাপাশি দেখি যে গ্যাসপারিনির অ্যাটলান্টা কোয়ালিফাই করেছে 3rd হয়ে, এবং তার পাশাপাশি জুভেন্টাসের যে গতকালে ম্যাচটা ছিল সেটা নিয়ে তুই বল, কারণ এই ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল, যেটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। বল। জুভেন্টাসের ম্যাচটা কিন্তু খুব ভালো ম্যাচটা ছিল, তার কারণ জুভেন্টাসকে কিন্তু এই ম্যাচটা জিততেই হতো কোয়ালিফাই করার জন্য, এবং জুভেন্টাস কিন্তু ম্যাচটা 3-2 গোলে জিতে, অ্যাকচুয়ালি কামব্যাকও বলা যেতে পারে। এই ম্যাচটা জুভেন্টাস কিন্তু কামব্যাক করে জিতেছে, যেখানে কিনা তাদের অপোনেন্ট তারা কিন্তু 55 মিনিট অবধি তারা মানে মোটামুটি 2-1 গোলে হার ছিল আই থিঙ্ক। তো এবার তারপরে সেখান থেকে যে কামব্যাক করে জেতা, যে কারণে তারা কিন্তু আবার নিজেদের স্পটটা সিকিউর করে। জুভেন্টাস একটা বড় ক্লাব আমরা জানি, তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তারা নিজেদের যে স্পটটা সেটা কিন্তু সিকিউর করে দেয় খুব সুন্দরভাবে, এবং সাথে সাথে কিন্তু ইটালির যে টপ 4টে টিম তারা কিন্তু কোয়ালিফাই করে যায়, যেখানে আমরা বললাম যে নাপোলি, ইন্টার, আটালান্টা এবং জুভেন্টাস এই 4টে টিম হিসাবে কিন্তু কোয়ালিফাই করে ইটালি মানে সিরিয়া থেকে। তো এর পরবর্তীকালে যদি আমরা পরবর্তী লিগ যদি দেখি তো সেটা হচ্ছে বুন্দেসলিগা। তো বুন্দেসলিগার ব্যাপারটা বল। বুন্দেসলিগা কিছু বলার নেই, বায়ার্ন মিউনিখ স্বভাবতই ডমিনেট করে নিজের লিগ হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, এবং তার পাশাপাশি লেভারকুসেন হচ্ছে মানে কি বলবো যে ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও লেভারকুসেন এই সিজন প্রচন্ড ইনকনসিস্টেন্ট ছিল, যার কারণ হচ্ছে লেভারকুসেন প্রথম মানে কি বলবো যে টপ মানে কি বলবো যে লিগ টাইটেলের রেসে কিন্তু কোনোদিনও থাকতে পারেনি এই সিজন, বায়ার্ন বরাবরই ডমিনেট করেছে। তো লেভারকুসেন স্বভাবতই জাবি আলোনসোর আন্ডারে এই সিজন লাস্ট খেললো, এবং তার পাশাপাশি তারা সেকেন্ড স্পট নিজে ক্লেম করে বুন্দেসলিগায় শেষ করলো, যার কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করছে। এর পাশাপাশি ফ্র্যাঙ্কফুর্ট অর্থাৎ এনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট তারা হচ্ছে 3rd পজিশন, এবং ডর্টমান্ড কিন্তু অস্বাভাবিকভাবে একেবারে নিচে থেকে ঠেলে উঠে এসেছে, যেখানে কিন্তু দেখতে হবে যে এক্স্যাক্টলি বল তুই ডর্টমান্ডের ব্যাপারটা, যে ডর্টমান্ডের নিকো কোভাচ এক্স্যাক্টলি বল।
তো- নিকো কোভাচ আসার পর যে মেন যে ডটমুন্ডের রিডেমশন আর যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাই যে তারা চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু সেকেন্ড লেগে বার্সেলোনাকে হারায় এবং সাথে সাথে তারা কিন্তু লিগেও দারুণ পারফরমেন্স করা শুরু করে দেয় এবং সাথে সাথে যে ডটমুন্ডের যে স্ট্রিক চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার যে স্ট্রিকটা সেটা আই থিঙ্ক লাস্ট কত সামথিং আমার মনে নেই, তো হোয়াট এভার, তো পরপর অনেক সিজন ধরেই ডটমুন্ড যে কোয়ালিফাই করতে পারছে যে চ্যাম্পিয়ন্স লিগে, তো সেটা কিন্তু সাকসেসফুল হয় এবং তার সাথে সাথে এই যে টপ 4টে টিম আমরা বুন্দেসলিগা থেকে দেখতে পাই, বায়ার্ন, তারপর যে বায়ার লেভারকুসেন, ফ্র্যাঙ্কফুর্ট এবং ডটমুন্ড, এই 4টে টিম কিন্তু কোয়ালিফাই করে একদম। বুন্দেসলিগা। হ্যাঁ, তো এর পাশাপাশি আমরা দেখতে পাই যে টপ ফিফথ লিগ ইউরোপিয়ানের, মানে ইউরোপের, তো সেখানে কি না ফ্রেঞ্চ লিগ অর্থাৎ লিগ ওয়ান, সেখানে চ্যাম্পিয়ন হয় পিএসজি, অনেক ম্যাচ আগে থেকে চ্যাম্পিয়ন হয়ে যায় তারা। তার পাশাপাশি তাদের যে কি বলবো যে আর্ক রাইভাল মার্সেই, হ্যাঁ অলিম্পিক মার্সেই, তারা হচ্ছে কোয়ালিফাই করে। এবং তার পাশাপাশি মোনাকো কিন্তু এই সিজন বলতে হবে দারুণ পারফরমেন্স দিয়েছে। মোনাকোর সব থেকে বড় কথা, মোনাকো ইয়াং স্টার দিয়ে নিজেদের পুরো ইয়াং একটা টিম নিয়ে যেভাবে পারফরমেন্স দিয়েছে, একটা দেখার মতো ব্যাপার। মানে আমরা এরকম পারফরমেন্স স্বভাবত কি করি না, অ্যায়াক্সের থেকে দেখতে পাই, অ্যায়াক্সের টিম এরকম একদম ইয়াংস্টার তুলে আনে এবং তার পাশাপাশি এরকম পারফরমেন্স। তো মোনাকোর যে আডি হুট্টা মোস্ট প্রবাবলি যে জার্মান কোচ, তার আন্ডারে মোনাকো এই সিজন কিন্তু মারাত্মক পারফরমেন্স দেয়। তো মোনাকো হচ্ছে তার পাশাপাশি প্রথম তিনটে লিগ ওয়ানের যে 3 নম্বর টিম হিসেবে নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে। একদম এক্স্যাক্টলি। এরপরে যদি আমরা দেখি তো এরিডিভিজি অর্থাৎ হচ্ছে নেদারল্যান্ডসের যে লিগটা হয় সেটা হচ্ছে সেখানে কিন্তু টপ দুটো টিমই কোয়ালিফাই করতে পারে। তো সেখানে আমরা জানি যে অ্যায়াক্স খুব ভালো পারফরমেন্স দেয় এবং অ্যায়াক্স মোস্ট প্রবাবলি লিগ চ্যাম্পিয়ন হয়। তো অ্যায়াক্স লিগ চ্যাম্পিয়ন হিসেবে তারা কিন্তু কোয়ালিফাই করে ইয়েতে। আগের বার হয়তো অ্যায়াক্স কোয়ালিফাই করতে পারেনি যত দূর সম্ভব, তো এইবারে কিন্তু তারা আবার কোয়ালিফাই করে এবং তার সাথে সাথে পিএসভি আইন্ডহোভেন কিন্তু তারাও কিন্তু কোয়ালিফাই করে টিম হিসাবে। এক্স্যাক্টলি। এবং এর পাশাপাশি যে বাকি যে স্পটগুলো রয়েছে, তো সেখানে কিন্তু প্রত্যেকটা লিগ থেকেই প্রায় একটা করে টিমই ওঠে, কারণ তাদের স্পট কিন্তু খুব একটা ভালো নয় টপ 5 লিগ। আমরা দেখতে পাই কি না পর্তুগাল লিগ থেকে যে লিগা বেট লিগ থেকে আমরা দেখতে পাই যে স্পোর্টিং সিপি ওঠে, তার একমাত্র কার হাত ধরে না, রুবেন আমরিমের ছেড়ে যাওয়ার পরও হচ্ছে ভিক্টর গিয়োকরেসের হাত ধরে স্পোর্টিং সিপি নিজের চ্যাম্পিয়ন হয়, তারা লিগ টাইটেল চ্যাম্পিয়ন হয় এবং তার পাশাপাশি তারা কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন্স লিগে। এর পাশাপাশি আমরা দেখতে পাই বেলজিয়াম থেকে তারা যারা কোয়ালিফাই করতে হচ্ছে কেআরসি গেং, এবং টার্কিশ লিগ থেকে আমরা গালাতাসারাইকে চ্যাম্পিয়ন হয় এবছর কোয়ালিফাই করতে দেখি। তার পাশাপাশি স্লাভিয়া প্রাগ, জেক রিপাবলিক থেকে, এবং তার পাশাপাশি গ্রিস থেকে আমরা দেখতে পাই অলিম্পিয়াকোস উঠেছে। এখনো আমাদের কতগুলো স্পট বাকি? 7টা স্পট বাকি, তাই তো? 7টা স্পট বাকি। তো 7টা স্পটে কোন কোন দেশ থেকে কোন কোন ক্লাব উঠবে সেটা দেখা যাক, কারণ এখনো কিছু কিছু দেশে হচ্ছে এরকম ফাইনাল, মানে কি বলবো যে বাকি যে তাদের চ্যাম্পিয়ন কে হবে সেটা কোয়ালিফাই করার জন্য। এবং আমরা দেখতে পারি যে হয়তো কি বলবো যে কিছু কিছু টিম হয়তো কোয়ালিফিকেশনে নেমেও সেখান থেকে হয়তো কোয়ালিফাই করতে পারে, ঠিক না? এক্স্যাক্টলি। তো অনেকগুলো ব্যাপার আছে, তো সেখানে ইউসিএলএ কোয়ালিফাই করবে টোটাল 32টা টিম। তো এইবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে ইউরোপের সমস্ত লিগ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, তো এই অবধি বলার ছিল। তো মোটামুটি এরপরে যদি আমরা দেখি তো ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কিছু কথা বলবো পরবর্তী ভিডিওতে। তো দ্যাটস ইট ফর টুডে। তো এইটুকু।